ইভা অবাক হয়ে বলল, ভাবি, তুমি ওইটা কি নামে ডাকলে? ডেভিল? হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। নূর নিজের মাথায় একটা চাপট মেরে চোখ মুখ কুচকালো। বুঝলো যে এই মুহূর্তে ইভার সামনে কথাটা বলা ওর একদমই উচিত হয়নি। তারপর কিছু ভাবলো আর বলল, আরে কথায় কথায় বলে ফেলেছি। আমি বলতে চাইছিলাম যে উনি জানতে পারলে অনেক বকাঝকা করবে, তাই আর কি। ইভা নূরের সেই কথা বিশ্বাস করে বলল, ওহ আচ্ছা, কিন্তু আম্মু তো বাসাতে নেই। আম্মু একটু খালামুনির বাসায় গেছে উত্তরাতে। নূর একটু অবাক হয়ে বলল, তোমার খালামণি মানে? তোমার খালামণি মানে তো আয়েশের আম্মু, মানে আমার শাশুড়ি আম্মু। উনি তো আর বেঁচে নেই, তাহলে আবার একটা বোন এলো কোথা থেকে? ইভা এবার খানিকটা ঘাবড়ে গেল নূরের প্রশ্ন শুনে। তারপর আমতা আমতা করে বলল, আরে আরে ভাবি, তুমিও যে কি বলো না, আম্মুর আরেকটা বোন আসবে কোথা থেকে? আম্মুর তো একটাই বোন, তাহলে আয়েশ ভাইয়ার আম্মু। আর আম্মু তার চাচাতো বোনের বাসায় গেছে, তার ছেলে নাকি অসুস্থ, সেই কারণে। নূর ইভার মুখের ভাবভঙ্গি ভালো করে চেয়ে বলল, তোমাকে একটু অস্থির অস্থির লাগছে ইফা। তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? ইভা কথাটা শুনে খানিকটা কেঁপে উঠল। বিরাট কোনো সত্যিটাকে আড়াল করলো যেন। প্রাণপণে চেষ্টা চালাচ্ছে নিজেকে তুলনামূলক স্বাভাবিক করে বলল, তোমার থেকে আমি কখনো কিছু লুকিয়েছি বলো? আর বিশ্বাস করো, আম্মু তার চাচাতো বোনের বাড়িতেই গেছে। ইভার বলার ধরন দেখে নূর ভ্রু কুঁচকে কিছু একটা ভেবে মুচকি এসে বলল, আরে ইফা, আমি কি একবারও বলেছি যে তুমি মিথ্যে বলেছো বা আমি অস্বীকার করেছি? বলিনি তো। তাহলে এত ঘাবড়াচ্ছ কেন? আর আমাকেই বা এত বিশ্বাস করানোর চেষ্টা করছো কেন? ইভা কথা কাটানোর জন্য বলল, আরে ভাবি, আমি তো এমনি বলেছি। বাদ দাও, যাই হোক, এখন চলো। না হলে আয়েশ ভাইয়া বাসায় চলে আসলে আর তোমাকে না দেখতে পেলে ভয়ঙ্কর এক কাণ্ড হয়ে যাবে। নূর বিছানা থেকে ছোট ব্যাগটা হাতে তুলে নিয়ে বলল, চলো। না হলে উনি বাসায় এসে না দেখলে আরেক পেঁচাল। কথাটা বলে ওরা বেরিয়ে গেল। বাসার গাড়িতে যাবে, না হলে রিক্সা বা ট্যাক্সি করে গেলে আর রক্ষে নেই। আয়াস আর আস্ত রাখবে না। নাম কি? বলবো না। অচেনা মানুষটা তার তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল। কথাটা শোনা মাত্র ওই আয়াস অ্যাসিডের জার থেকে এক ড্রপ অ্যাসিড লোকটার হাতের উপর ফেলতেই নিমিষের জায়গাটা পুড়ে গিয়ে মাংস ভেদ করে হাত দেখা যেতে লাগলো। তার সাথে শুরু হলো লোকটার চিৎকার। আয়াস চোখ বন্ধ করে দেখেছে হয়তো লোকটার চিৎকারে এক প্রকার পৈশাচিক আনন্দ অনুভব করছে ও। তারপর নিজের চেয়ার থেকে উঠে লোকটাকে জিজ্ঞেস করলো, কে বলেছিল আমার অফিস ওনাকে আঘাত দিতে? বল, কে বলেছিল? লোকটা ওনার চিৎকার বন্ধ করে বলল, বলবো না। কে বলেছিল? যা খুশি করে নে। আয়াস মুচকি হাসি হেসে জিজ্ঞাসা করলো, কত টাকা পেয়েছিস কাজটা করার জন্য? বলছি তো বলবো না। তোর কি লজ্জা নেই? বেশ্যার ছেলে। আয়াস চোখটা বন্ধ করে নিল, নিজের রাগটাকে সংযত করে বলল, শেষবারের মতো বলছি, বল কে করতে বলেছে এটা? সাহস থাকলে হাতটা খুলে দেখা, তারপর তরে আমি দেখে নিব, শালার পোলা। আয়াস ছুরিটা হাতে নিয়ে বলল, 5 কোটি দেবো, বল কে বলেছে? কথাটা শুনে লোকটা হো হো করে হেসে বলল, আমরা এমন নামও খারাপ না যে টাকা পেয়ে সব বলে দেব। আমাদের মাস্টার আমাদেরকে বিশ্বাসঘাতকতা করতে শেখায়নি। আয়াসের রাগটা আর সহ্য হলো না। লোকটাকে ওকে আরো কিছু অকথ্য ভাষায় গালাগালি দিতে যাবে তার আগেই আয়াস বলে উঠল, আজ তুই শেষ। নিজে মরবি নাকি আমি করব বাকিটুকু? লোকটা অত্যন্ত দাম্ভিকতার সাথে বলে উঠল, মারার ভয় দেখাচ্ছিস? একবার শুধু হাতটা খোল, তারপর তোকে আর জিন্দা রাখবো না। আর বলতে পারলো না। আয়াস চাকুটা ওনার পেটের মধ্যে ঢুকিয়ে দিতেই পিচকানি দিয়ে রক্ত বেরিয়ে এলো। নিমেষে ওনার চোখ মুখ উল্টে এলো। আয়াস চাকুটা দূরে ছুঁড়ে ফেলে দিল। মাথায় হাত দিয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে। তারপর কি করা যায় ভাবছে। নূর কোনোভাবেই সুরক্ষিত না। কেউ তো আছে যে আড়ালে ক্ষতি করার চেষ্টা করছে। এই লোকটা ছিল তার একমাত্র সম্বল। আয়াস চাকুটা তুলে একটা পকেটে মুড়িয়ে ফোন করলো। আমি একটা জিনিস পাঠাচ্ছি, সেটা ফরেন্সিক ল্যাবে পাঠাও। আর যে যে টেস্টগুলো করাতে বলবো সেগুলো করে আমাকে যেন তাড়াতাড়ি রিপোর্টটা পাঠানো হয়। আয়াস কলটা কাটলো, তারপর সেখান থেকে বেরিয়ে গেল। নুরমণি যে, কেমন আছো তুমি?
তোমার শরীর কেমন আছে? বাসার সবাই ভালো আছে? আর এই মাইয়াটা কে? এক নাগারে কথাগুলো বলে উঠলেন নূরদের বাসার কাজের বুয়া রহিমা খালা। নূর ওনার প্রশ্নের মাত্রা শুনে দীর্ঘ শ্বাস নিয়ে বলল, তুমি এত সব প্রশ্ন একসাথে করলে যে আমি কোনটা ফেলে কোনটার জবাব দিব বুঝতে পারছি না। নূরের কথা শুনে ইভা আর রহিমা খালা দুজনেই হেসে ফেললেন। নূর নিজেও হেসে বলে উঠল, তুমি কেমন আছো তাই বলো। এই তো ভালো আছি। তা তুমি আজকে এলে যে? আজ তো রেদওয়ান বা আরাফাত ভাইজান কেউই বাসায় নেই। কথাটা শুনে নূরের মুখটা শুকিয়ে গেল। তারপর জিজ্ঞাসা স্বরে উঠল, বাসায় নেই মানে? কোথায় ওরা? রেদওয়ান আর মায়া ভাবির মধ্যে সকালে রাগারাগি হয়েছে, তারপর ভাইজানের সাথেও রাগারাগি করে ভাইয়া বাসাতে নাই। কোথায় গেছে বলতে পারি না। আর ভাইজান তো বলে গেছে যে আজ শুক্রবার, তাই ভাবির কবর জিয়ারত করতে গেছে। কথাটা শুনে নূর মাথা নিচু করে নিল। এতদূর ভয় ভয়ে অনেক রিস্ক নিয়ে এলো, তবুও প্রিয়জনদের সাথে দেখা হলো না ভেবে মন খারাপ লাগছে। আর রেদওয়ান আর মায়ের হঠাৎ ঝামেলা হয়েছে শুনে নূর অবাক হলো। ইভা নূরের মুখের অবস্থা দেখে নূরের গাল দুটো টেনে দিয়ে বলল, আরে ভাবিজান, মন খারাপ করছো কেন? মন খারাপ করো না, আমরা না হয় আঙ্কেলের ফেরার জন্য ওয়েট করি। নূর মন খারাপ করে বলল, না তা হয় না ইফা, আমরা বাসা থেকে কাউকে বলে আসিনি, আর উনি বাসায় ফিরে না দেখতে পেলে কি কাণ্ড করবে নিজেও জানি না। ইভা নূরের কথাতে সম্মতি জানিয়ে বলল, তাও ঠিক, যাই হোক, তাহলে কেউ যখন বাসাতে নেই তখন আর বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই। তোমার সে যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে নাও, আমি ওয়েট করছি। তুমিও চলো আমার সাথে রুমে, এখানে একা একা বসে কি করবে, আসো। ইভা নূরের সাথে যেতে গেলেই রহিমা খালা বলল, নুরমণি, আমিও যাই তোমার সাথে, গোছগাছ করে দেই। তুমি কি কি নেবে? না না খালামণি, বেশি কিছু না, অল্প কিছু নিব, আমি পারবো। তুমি বরং ইফার জন্য একটা কিছু বানিয়ে দাও ততক্ষণে। আচ্ছা। কথাটা বলে উনি চলে গেলেন। নূর ওর রুমে গিয়ে ওর দরকারি কিছু জিনিস নিল। তার মধ্যে যেটা সবচেয়ে দরকারি তা হলো ওর ডায়েরি। ওর ধারণাতেও নেই যে ওর ভাইয়া ওর ডায়েরি পড়বে। অনেকক্ষণ ধরে আয়াস পাশ ফিরে শুয়ে আছে। আজকে আর নূরকে কোনো রকম কোনো বিরক্ত করেনি। বাসায় এসে ঠিকভাবে কথাও বলেনি। নূরের মুখের ভিতর এক চাপা কষ্ট অনুভব হচ্ছে, ভীষণ রকম। বলতে ইচ্ছে করছে, আমাকে বিরক্ত করুন প্লিজ, আপনাকে এভাবে মানতে পারছি না। নূর বিছানা থেকে নামলো। রাত 1টা বাজে। আয়াস বাড়ি ফিরেছে 10টায়। তারপর আহানের সাথে কথা বলে গোসলে গিয়েছিল। আর নূরের সাথে কথা বলেনি তেমন, শুধু ঘুমানোর আগে নূরকে বলেছিল, লাইট অফ করে দাও, নাহলে ঘুম আসবে না আমার। কথাটা শুনে নূরের চোখে জল চলে এসেছিল। সারাদিন পর মানুষটার হঠাৎ এমন ব্যবহারটা বড়ই অদ্ভুত। অনেকক্ষণ ধরে বসে থাকার পরও ঘুম আসছে না। মনের মাঝে নানান ভাবনা আসছে ওর। আজকে সারা দিনের জন্য কোনো মেয়ের সাথে ছিলেন না তো? আচ্ছা, উনি কি অন্য কাউকে ভালোবাসেন? আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আমার অপরাধ কি? উনি কি আমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন? যেমন কথাগুলো ভাবলো। মনের মাঝের দোটানা দূর করতে বিছানা থেকে নেমে ওর ব্যাগ থেকে একটা মেহেন্দির টিউব বার করে আনলো। তারপর আয়েশের সামনে গিয়ে বোঝার চেষ্টা করলো আয়েশ আদৌ ঘুমিয়েছে নাকি জেগে আছে। অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করলো। তারপর প্রমাণিত করলো যে আয়েশ ঘুমাচ্ছে। নূর খাটের উপর আয়েশের পাশে বসে আয়েশের বাম হাতটা ধরলো। তারপর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হাতে লিখলো, আমার বউ আছে, আমি বিবাহিত, তাকে আমি ভালোবাসি, আমার দিকে কেউ ঘুরে তাকাবেন না প্লিজ, না হলে আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে। মেহেন্দি দিয়ে আয়েশের হাতে কথাগুলো লিখে দিল। সারা রাত নিশ্চয় এটার একটা সুন্দর গাঢ় রং আসবে, আর যা সহজে উঠবে না। কথাটা ভেবে নূর পিক করে হেসে ফেললো আর মনে মনে বলল, এরপর আপনার সেই গার্লফ্রেন্ড আপনার হাতটা দেখলে নির্ঘাত আপনার ব্রেকআপ হবে। নূর, ইউ আর জিনিয়াস। থমথমে মুখ নিয়ে নূরের দিকে তাকিয়ে রয়েছে আয়েশ। নূরের গলা শুকিয়ে কাঠ, যেন কোনো মরুভূমিতে এসে পড়েছে। নূরের আলাভোলা মুখের দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো আয়েশ। মেহেন্দিটা সারা রাত শুকিয়ে গাঢ় বাদামি বর্ণ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে 10 দিনের আগে এই রং ফিকে হবে না। আয়েশ এবার একবার নূরের দিকে আর একবার নিজের হাতের দিকে তাকালো। মেয়েটা আয়েশের মুখের দিকে তাকিয়ে ভাবভঙ্গি অনুভব করার চেষ্টা করছে। আয়েশ এবার গলা খাকিয়ে কিছু বলতে যাবে, তখন নূর প্যাঁ করে কেঁদে ফেললো। গলা ছেড়ে কাঁদতে আরম্ভ করলো।
আয়েশ একটু ঘাবড়ে গেল। নূর রীতিমতো গালে হাত রেখে কাঁদছে, যেন কেউ ভাববে যে কেউ ওকে থাপ্পড় মেরেছে। আয়েশ নূরকে কিছু বলতে যাবে তার আগে নূর বাচ্চাদের মতো কান্না করে বলল, কিছু করিনি। নূরের চোখ দিয়ে জল গড়াচ্ছে আর একদিকে ঠোঁট ফুলিয়ে কাচ্ছে। আয়েশ একটু গম্ভীর কণ্ঠে বলল, গাল থেকে হাত নামাও। নূর মাথা নাড়িয়ে গালে হাত রেখে কাঁদতে লাগলো, যার অর্থ ও গাল থেকে হাত নামাবে না। আয়েশ একটু নড়ে চড়ে বসলো। কি হলো অপশোনা, গাল থেকে হাত নামাও বলছি? আমি কি তোমাকে মেরেছি নাকি যে গালে হাত দিয়ে আছো? আয়াস এবার একটা গগন বিরাদি ধমক দিয়ে বলল। এই মেয়ে চুপ। নূর এই ধমক শুনে চুপ করবে কি, কাঁদতে কাঁদতে আর ভয়ে হুড়মুড় করে পিছিয়ে গেল। কান্নার তীব্রতা বাড়তে লাগলো, নূরের আর তার সাথে আয়াসের বিরক্তির পরিমাণটাও। আয়াস এবার খাট থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। নূর কাঁদছে আর একটু একটু করে উঁকি মারছে। হঠাৎ আয়াস একটা ছোট কাঁচা গাছের ডাল নিয়ে রুমে ঢুকলো। লাঠিটাকে দেখে বোঝাই যাচ্ছে যে হাতের কাছে সহজে কিছু না পাওয়ার দরুন ওদের ব্যালকনিতে যে গাছের ডালটা এসে পড়ে সেটাই ভেঙে নিয়ে এসেছে। লাঠি আনতে দেখে নূরের কান্নার সুরের পরিবর্তন হলো, আর বিছানা থেকে ভয়ে হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে বলল, মাগো, মেরে আমার চামড়া গুড়িয়ে দিল। ও মাগো, মেরে আমার চামড়া গুটিয়ে ফেললো রে। ও মাগো। আয়াস লাঠিটা নিয়ে রুমে ঢুকে এক প্রকার ভ্যাবাচাকা খেলো। মহা মুশকিল হলো এই মেয়েকে নিয়ে। আয়াস তবুও নূরের এমন পাগলামিতে কান্না দিয়ে লাঠি উঁচিয়ে বলল, এই মেয়ে চুপ, একদম চুপ। আর একটা আওয়াজ আসলে তোমার শরীর থেকে ছাল চামড়া এক করে নেব। নূর কথাটা শুনে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ল। আয়াস লাঠি নিয়ে গিয়ে নূরের পাশে বসে নূরের হাত ধরে হ্যাঁচকা টেনে নিজের কাছে এনে বলল, কাঁদছো কেন? আমি তোমাকে মেরেছি নাকি বকেছি, কোনটা? নূর আয়াসের চোখের দিকে তাকালো। তার চোখের দৃষ্টি স্থির। তাহলে কি নূর খামোকা ভয় পাচ্ছে? কথাগুলো নিজের মনে ভেবে নূর ফুপিয়ে উঠল। আমি সরি, আমি সত্যি সরি। আমি ইচ্ছে করে এমন করিনি, বিশ্বাস করুন। নূরের অবস্থা আগের তুলনায় স্বাভাবিক দেখে আয়াস আরো স্বাভাবিক করানোর জন্য নূরের চোখের জলটা আলতো করে মুছে বলল, এই ইংরেজিটা কোথা থেকে শিখলে? আমি সরি, আই এম সরি শুনেছি, কিন্তু আমি সরি হোয়াট? নূর ভয়ে ভুলভাল ইংরেজি বলার দরুন নিজেকে এখন পৃথিবীর সবচেয়ে বোকা ভাবছে। তারপর কান্নার রেশে কাঁপতে কাঁপতে বলল, সরি, ভয়ে বলে ফেলেছি। কথাটা বলা মাত্র আয়াস নূরকে টেনে ওর কোলে বসালো আচমকাই। ওর নূরের শার্টটা খামচি মেরে চেপে ধরতেই একটা বোতাম ছিঁড়ে গেল শার্ট থেকে। আয়াস সেদিকে খেয়াল করে তারপর দ্রুত নূরের মনোযোগী হলো। আমার হাতে এটা কি লিখেছো বলো? এই কথাটাই ভয়ই নূর পাচ্ছিল। তৎক্ষণাৎ চোখ মুখ খিচে বন্ধ করে নিল, যেন ও চোখ বন্ধ করে নিলে আয়াস আর ওকে দেখতে পাবে না। আয়াস হঠাৎ করে নূরের দিকে ঝুঁকে নূরের ঠোঁটে আলতো করে কামড়ে নিতেই নূর তাড়াতাড়ি করে চোখ খুললে ভয়ে। আয়াস মুচকি হেসে বলল, বলো অফিসনা, কি জন্য এমন লিখেছো? নূর কাঁপা কাঁপা গলায় বলল, ভুল করে ঘুমের ঘরে লিখে ফেলেছি, বিশ্বাস করুন। আয়াস এবার ওর একটা হাত নূরের গলা বেয়ে মুখের কাছে নিয়ে যেতেই নূর জড়সড় হয়ে গেল ভয়ে আর আবেগে। আয়াস আঙ্গুল দিয়ে নূরের ঠোঁট স্লাইড করতে করতে বলল। নূর এবার অনেক সাহস নিয়ে বলল, যদি না বলি? আয়াস একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, কালকে সারাদিন যে গার্লফ্রেন্ডের কাছে ছিলাম, আজকে রাতটা তার সাথে কাটাবো, ওকে? কথাটা বলে চোখ টিপ মারল। হঠাৎ নূর রাগে ভঙ্গিমায় আয়েশের গলায় কামড় ধরল। হঠাৎ এমন হওয়াতে আয়েশ বেশ চমকে গেল। নূর আয়েশের গলা থেকে সরে এসে বলল, কথার একবার বললে আপনাকে আর বাঁচিয়ে রাখবো না। আমি ফরমালিন দিয়ে সুফিস করে রাখবো, তারপর আপনি সব সময় আমার চোখের সামনে থাকবেন। ওয়াও, নাইস না? আমি জানি আমার প্ল্যান সব সময় জোশ হয়। আয়েশ ভ্রু কুঁচকে বলল, এটা তো আমার থেকে কপি করেছো, তাহলে তোমার প্ল্যান হলো কি করে? নূর রেগে বলল, আপনি তো ফরমালিনের কথা উল্লেখ করেননি, কিন্তু আমি করেছি, তাই দুটো কথাই আলাদা, বুঝেছেন? হোয়াট এভার। আবার কপি করলে? নূর রাগে চোখে তাকালো। নূর রেগে আছে দেখে আয়াস আরো রাগে নূরের কাছ থেকে সত্যিটা আদায় করার জন্য বলল, কামড়ালেই হবে? আমার মন তো সামিয়ার কাছে। কথাটা শোনা মাত্রই নূর আলতো করে আয়েশের গালে চড় মেরে বলল, এই, আমি তোর বউ না? আমাকে রেখে তুই পরকীয়া করিস? আমি ঠিক জানতাম তোর মাঝে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, না হলে তুই তো এরকম করিস না। তোকে আমি শেষ করে ফেলবো অন্য মেয়ের দিকে তাকালে।
আর এই হাতের মেহেন্দি 10 দিনের আগে উঠলে তোর খবর আছে। মেহেন্দি উঠবে আবার লিখে দিব, বুঝছস? আয়েশের গলা দুটো টিপে কথাগুলো বলল নূর। নূরের মাঝে এত সাহস দেখে আয়েশ অবাক। আসলে কি এটা ওর নূর, যে সবসময় আয়েশকে ভয় পেয়ে চলে, আয়েশের পানিশমেন্টগুলো থেকে পালিয়ে বেড়ায়, আর আজ সে নিজের জায়গাটুকু বজায় রাখার জন্য এত কিছু বলে ফেললো আয়েশকে? আয়েশ অবাক। নূর ওর মনের কথাগুলো রাগ আকারে প্রকাশ করছে, কিন্তু এখনো আসল কথাটা আয়েশের জানা বাকি। তাই নূরের এই ব্যবহারে ওকে চমকালে হবে না, নূরকে আরো উত্তেজিত করে তুলতে হবে, যাতে নূর বলে যে নূর ওকে ভালোবাসে। আয়াস নূরের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, আফসোনা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এটা কি ধরনের কথা বলার ধরন? নূর রেগে গেল। আপনি পরকিয়া করলে দোষ না, আর আমি তুই করে বললেই দোষ। আমার মতো একটা মাসুম বউ থাকতে আপনার আর কিসের অভাব? অন্য ছেলেরা কি সুন্দর সারা দিন বউ বউ করে, আর আপনি শুনুন, এই সামিয়া টামিয়ার নাম যদি আপনার মনের মাঝে আর থাকে, তাহলে আপনার কলিজা টেনে আপনার হাতে ধরিয়ে দিব, বলে রাখলাম। আয়াস হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে তোমার এত কি? বাসি না তো, বাসবই বা কেন? পরকিয়া করলে তাকে ভালোবাসা যায় নাকি? হ্যাঁ, যাই বলুন না কেন, আপনাকে যেন অন্য কোনো মেয়ের দিকে কখনো চোখ তুলে তাকাতেও না দেখি, বুঝেছেন? আচ্ছা, তুমি আমার বউ তো? নূর আয়াসের কলার ধরে টেনে নিজের কাছে এনে বলল। কেন, বোন লাগি? আয়াস মুচকি হেসে বলল, আচ্ছা, তোমাকে কিছু প্রশ্ন করি, শুধু হ্যাঁ অথবা নাতে উত্তর দেবে, কেমন? তারপর বলবে তুমি আমার কি হও, ওকে? নূর বাঁকা চোখে তাকিয়ে বলল, ওকে। 1, আমি তোমার হাজবেন্ড, আমাকে ভয় পাও? নূর মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। 2, আমার বাবাকে ভয় পাও? নূর মাথা নাড়িয়ে বলল, না। 3, ইফা ভালো? নূর মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। 4, তোমার ভাবি মায়া খারাপ? নূর মাথা নাড়িয়ে বলল, না। 5, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে? নূর মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। না। 6, তুমি আমাকে ভালোবাসো? নূর মাথা নাড়িয়ে বলল। না। আসলে সিকোয়েন্স বরাবর হ্যাঁ না বলতে বলতে এটার উত্তরও না বলে ফেলছে। নূরের মাথা নাড়ানোর সাথে সাথে আয়াস বলল, সামিয়া, আমি শুধুই তোমার, আমার বউ আমাকে ভালোবাসে না। হায় মেরি ফুটি কিসমত। আয়াস নূরকে বিছানায় বসিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে নিলেই হঠাৎ নূর পেছন থেকে হালকা ধীর কণ্ঠে বলল, যদি বলে ভালোবাসি? কথাটা শুনে আয়াস পিছু করলো, ঠায় দাঁড়িয়ে রইল। নূর ধীর পায়ে আয়াসের কাছে গেল, তারপর সামনে থেকে আয়াসকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। নূর ফুপিয়ে কাঁদছে আর আয়াসের বুকের মাঝে উলপার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক সমুদ্র ভালোবাসা নূরের কাছে এনে হাজির করে দেই। আয়াসের হৃদস্পন্দন বাড়ছে, আর ততই বেড়ে চলছে নূরের ফুপিয়ে কান্নার মাত্রা। হঠাৎ নূর বলে উঠল, আপনি কি বোঝেন না, সবকে আমাকেই বলে দিতে হবে সব সময়? আয়াস কিছু বলল না, চুপ করে নূরের অনুভূতিগুলো শুনছে। ভীষণ ইচ্ছে করছে নূরকে আঁকড়ে ধরতে, কিন্তু ও ধরবে না, তাহলে ও দুর্বল হয়ে পড়বে। আর নূরের বলা ভালোবাসি কথাটা ওর মনোবল বাড়ানোর জন্যই যথেষ্ট। নূর এক হাত দিয়ে চোখের জলটা মুখে আবার আয়াসকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি কখনো ভাবিনি আপনার মতো একটা ডেভিল পার্সোনালিটির মানুষকে আমি কখনো ভালোবাসবো, কিন্তু কি করব বলুন? ভালোবাসতে আবার ঘৃণা নিয়ে দূরে ঠেলে দিতেও পারি না, কারণ আমি পারবো না। আপনি প্লিজ আমার সামনে অন্য কারোর নাম নেবেন না, আমার সহ্য হয় না। আপনি আমাকে ভালোবাসেন কিনা তা আমি জানি না, কেবল আমার মাঝেই গোপন থাক। কিন্তু আপনি যদি আমি ব্যতীত সত্যি কখনো কোনো পরনারীতে আকৃষ্ট হন, সেদিন প্লিজ আমাকে জানে মেরে দেবেন, না হলে আমি নিজেই। কথাটা শোনা মাত্রই আয়াস নূরকে সরিয়ে ওকে বিছানায় ফেলে ওর হাত দুটো শক্ত করে চেপে ধরলো। তারপর নূরের গাল দুটো ধরে নূরের ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো। আজ কেমন অদ্ভুত নেশা কাজ করছে। আয়াসের সেই তুমি নামক নেশা, যার দরুন নূরকে এত কাছে পাওয়া। আয়াস নূরের ঠোঁটে আলতো করে কামড় দিয়ে সরে আসতে নিলেই নূর আয়াসের শার্ট ধরে কাছে টেনে বলল, আমার ভালোবাসাটাকে দুর্বল ভাববেন না, ভালোবাসা কোনো ছিনিমিনি খেলা নয়। আমাকে ভালোবাসার দায়িত্বটা আপনারা সেই দায়িত্বটা ভালোভাবে পালন করবেন, আদার আই উইল কিল ইউ। কথাটা বলে আয়াসকে সরিয়ে চলে যেতে নিলেই আয়াস ওকে টেনে পুনরায় বিছানায় ফেলে বলল, আমার কাছে ভালোবাসার নিয়মটা অন্য।
আর পাঁচজনের মতো রোমান্টিক কথা আমি বলতে পারি না। স্বাভাবিক মানুষরা যেভাবে ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় আমি তেমন পারি না। রোমান্টিক দৃষ্টি তো আমার ডিকশনারিতে নেই। আর বাকি রইল ভালোবাসি শব্দটা শোনার অপেক্ষা, তাই তো? তোমাকে ভালোবাসি কিনা জানি না, হয়তো বলতে চাইছি না, তবে এটুকু জানি যে তুমি আমার এমন একটি নেশা, যে নেশা কেটে গেলে এই আয়াস নামক ডেভিল মানুষটার আর কোনো অস্তিত্ব থাকবে না। আমার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তোমাকে বা আমাকে কাউকে পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই। শুধু চাই একটু ডেভিলনেস, যা সহ্য করার ক্ষমতা তোমার থাকলেই চলবে। আর রইল ছেড়ে চলে যাওয়ার কথা, মৃত্যুর আগে অবধি তো তোমাকে ছাড়ছি না, তাই সেসব কথা ভুলে যাও অবশ্য না। কথাটা বলে ওয়াশরুমে ঢুকলো। দরজা দেওয়ার আগে বলল, তুমি আমার প্রিয় নেশা, যার ঘোর না কখনো কাটবে না কখনো কমবে, আর না আমি কখনো কমতে দেব। Cause I am a devil only for you. নূর মুচকি হাসলো। আজ সাহস নিয়ে অনেক কিছু বলে ফেলেছে, তার জন্য ভীষণ পরিমাণ লজ্জাও লাগছে ওর কাছে। কাল বুড়ি তুই আর নূর বেরিয়ে পড়বি, তোর মামু ফোন করেছিল, তারা তোদের কালকে যেতে বলেছে। নেহা তুই নূর অসুস্থ, না হলে তোদের তো অনেক আগে যাওয়ার কথা ছিল। সোফাতে বসে আয়াসের মা প্রিয়ন্তীর ছবির দিকে তাকিয়ে আছে। আয়াস গভীর দৃষ্টিতে ছবিটা দেখছে, যেন কতকাল দু চোখ ভরে দেখা হয়নি। ওনার কথা শুনেও আয়াসের মাঝে পরিবর্তন এলো না। তেহরাত সাহেব ও আয়াসের সাথে প্রিয়ন্তীর ছবির দিকে তাকালেন। পরনে লাল শাড়ি, হাতে ভর্তি চুপ, শাড়ির আঁচলটা কাঁধ থেকে কোমরের ওপর অব্দি নামানো, কোথায় খোপা, হালকা গোলাপি ঠোঁট আর মৃদু রঙিন ছবিতে কতটা মোহনীয় লাগছে দেখতে। এক কথায় অপরূপ, চোখ ধাঁধানো সুন্দরী ছিলেন তিনি। তেহরাত সাহেব চোখ সরিয়ে পুনরায় বললেন, আহানের সাথে কথা হয়েছে, সে কেমন আছে আমাকে বলতে পারো? আমার সাথে তার হালকা মনোমালিন্য হয়েছিল তার দেশের বাইরে যাওয়া নিয়ে, বিষয়টা তার তীব্র আপত্তি ছিল। তোমার কি তার সাথে কথা হয়েছিল? আয়াস এখনো গালে হাত রেখে ছবিটার দিকে তাকিয়ে আছে। আয়াসকে ভাবলেশীন হয়ে দেখতে উনি বললেন, আয়াস? খানিকটা জোরে বলায় আয়াসের ঘোর ভাঙল। একটু থতমত খেয়ে বললেন, কিছু বলছিলে? উনি একটু গরম নিঃশ্বাস ছেড়ে বললেন, আহানের খবর কিছু জানো? সে কোথায় আছে, কি করছে জানো? আমার সাথে তার কথা হয়নি। হয়েছে। ভাইয়া ক্লাস শুরু হবে কালকে থেকে, আর সে ভালোই আছে, কথা হয়েছে আমার সাথে। উনি একটু চিন্তিত হয়ে বললেন, কবে ফিরবে জানো? আয়াস খানিকটা মুচকি হেসে বলল, ফিরবে হয়তো, আমি যেদিন ফোন করে ফেরার কথা বলবো। উনি একটু চিন্তাগ্রস্ত হয়ে বললেন, আমার সাথে ঠিক থাকুক না থাকুক, নিজেদের মধ্যে সম্পর্কটা কখনো খারাপ আর তিক্ততা পূর্ণ হতে দিও না। আয়াস ওর বাবার হাতে হাত রেখে বলল, একটা কথা জিজ্ঞাসা করবো তোমাকে? বলো। আমার মা, মানে তোমার প্রিয়ন্তী ছিল অপরূপ এক সুন্দরী মহিলা। শত শত জমিদারের ছেলে তাকে বিয়ে করতে উতলা হয়ে পড়েছিল, কিন্তু তাদের মধ্যে থেকে জয়ী হয়েছে তুমি, কারণ ভাগ্য। এগুলো সব গল্প শুনেছি। উনি নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, ঠিকই শুনছো। আয়াস এবার খানিকটা গাঢ় কণ্ঠে বলল, শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুর তার বৌদি কাদম্বরী দেবীর প্রেমে পাগল প্রায় ছিলেন, কারণ কাদম্বরী দেবী তার স্বামী যতীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসা পায়নি। তিনি ছিলেন ভালোবাসার কাঙ্গাল। রবীন্দ্রনাথও তার মোহে আটকা পড়েছিলেন। একটা নারীর রূপ আর মোহ একটা পুরুষকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট। আমার মা অপরূপ সুন্দরী ছিলেন, তার প্রেমে পড়েছিল সেই সময়কার বহু যুবক। তবু তার মনে একটাই আক্ষেপ ছিল, তাকে তুমি জানো? হেরাত সাহেব বেশ ঘাবড়ে গেলেন আয়াসের কথা শুনে। বেশ বিষণ্ণ মুখ নিয়ে বললেন, কি? আয়াস একটা রহস্যময় হাসি দিয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, স্বামীর ভালোবাসা পেয়েও নিজেকে কাদম্বরী দেবী নিয়ে অনুভব করা বড়ই পাপের কাজ, যা আমি করে চলেছি। তিনি স্বামীর ভালোবাসা পাননি, আর আমি। তাং 28শে বৈশাখ 2001। কথাটা শুনে উনি স্তম্ভিত হয়ে বললেন, তামো আয়াস, আমি তোমার মুখ থেকে পুরনো কথা শুনতে চাই না। পরিস্থিতির স্বার্থে তোমার মায়ের লেখা পুরনো ডায়েরি তোমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে বলে সেটাকে দুর্বলতা ভেবো না। পুরনো কাসন্দি করাতে যাওয়া না, না হলে তো তেতো হয়ে যাবে। আয়াস ওর চোয়াল শক্ত করে বলল, ঠিক ঠিক আর ভুল তো ভুল, বরং সঠিকটাকে যে ভুল হিসেবে প্রমাণিত করতে চায় সে কাপুরুষের সমতুল্য। উনি হুঙ্কার দিয়ে বললেন, আয়াস, তুমি বলে যাচ্ছ যে আমি তোমার বাবা। তুমি আমার বাবা, যে নিজের বংশধারা বজায় রাখার জন্য পরকীয়া করেছে। উনি নিজের গায়ের শালটা জড়িয়ে ধরলেন শক্ত করে। এই বয়সে এসে অতীত নিয়ে ছেলেদের মুখ থেকে ঈর্ষান্বিত কথা শুনে যে শরীরে কাটাও আর মতো এসে বিচ্ছে ওনার। আয়াস রুম থেকে বেরিয়ে গেল। ধীরাজ সাহেব বাইরের দিকে চেয়ে রইলেন। প্রিয়ন্তীর নিখোঁজ হওয়াতে উনি নিজেও অনেকটা দায়ী। নিজের অপরাধ আর পাপবোধকে মুছে ফেলতেই উনি বাইরে আসেন না।
লোক সমাজে মুখ দেখেন না, অপেক্ষায় আছেন কোন দিন প্রিয়ন্তী আসবে, তারপর ওনার অপরাধের শাস্তি দেবেন। কথাগুলো ভাবতেই ওনার চোখে নোনা অশ্রুধারা বয়ে গেল। মাথায় হাত রেখে চেয়ারে বসে আছে আয়াস, চোখ মুখে ক্লান্তির রেশ। বিছানায় বসে জামা কাপড় ট্রলিতে ভরছে নূর। মাঝে মাঝে আয়েশের দিকে তাকাচ্ছে, কেমন ঝিম মেরে বসে আছে ও। পাশে রেখে দেওয়া কফিটা দু চুমুক খেয়ে রেখে দিয়েছে, তা থেকে এখনো উষ্ণ ধোয়া উঠছে। নূর শাড়িটা ভাঁজ করে ট্রলির চেনটা দিয়ে হালকা নরম সুরে বলল, আপনার কি শরীর খারাপ? কিছুক্ষণ থেমে আয়াস উত্তর দিল, না। নূর ট্রলিটা বিছানা থেকে নামিয়ে রুম থেকে বেরিয়ে যাবে ভাবলো। আয়েশের কণ্ঠটা শুনে মনে হলো যে সে যেন এমন কাউকে তার আশেপাশে চাইছে না, একটু একা থাকতে চাইছে। কতটা ভেবে নূর রুমের বাইরে পা বাড়াতে নিলেই আয়েশ বলে উঠল, কোথাও যাবে না তুমি, আমার সামনে সামনে থাকো। নূর বেশ অবাক হলো, মানুষটা ঠিক কি করে কিছু বলছে না, আবার দূরেও যেতে দিতে চাইছে না। হলোটা কি? আয়েশের বারণ শুনে নূর বাইরে গেল না। বিছানায় বসে ফোনটা হাতে নিতেই দেখলো ওর বাবার থেকে কল এসেছে। কালকে তাদের সাথে দেখা না করেই ফিরে এসেছে, তাই জন্য হয়তো ফোন করেছে। আয়েশের দিকে তাকালো। আয়েশ হাত দিয়ে রীতিমতো কপাল চাবড়াচ্ছে। মাথা ব্যথা করছে কি তাও বোঝার উপায় নেই, কারণ আয়েশ অত আবেগপ্রবণ না। নূর এই মুহূর্তে আর ফোন না করে ফোনটা রেখে বলল, আপনার কি মাথা ব্যথা করছে? কথাটা শোনা মাত্রই আয়াস চেয়ার থেকে উঠে গেল। তা দেখে নূর ভাবলো আয়াস হয়তো ওর কথাতে বিরক্ত হয়েছে, কিন্তু না। নূরকে অবাক করে আয়াস এসে নূরের কোলে মাথা রেখে গুটি গুটি হয়ে শুয়ে রইল। নূর অবাক হলো বেশ। আয়াস বলল, মাথা কোনো ভারী বস্তু দিয়ে খুব জোরে আঘাত করবে প্লিজ, যদি একটু শান্তি মেলে। নূরের আর বুঝতে বাকি রইল না যে আয়াস ভীষণ রকম মাথা ব্যথায় জর্জরিত, তাই আর কোনো কিছু না ভেবে আয়াসের মাথাটা টিপে দিতে লাগলো। আয়াস চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর নূরের কোমরটা দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো। নূরের পেটে আয়াসের ঠোঁটের ছোঁয়াতে নূর মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। হঠাৎই আয়াস বলে উঠল, বড় আর উচ্চবিত্ত বংশের ছেলেরা অনেকাংশে চরিত্রহীন হয়। তাদের বংশগত একটা ধারা অব্যাহতি আছে, যার নাম হলো পরকীয়া। জানো নিশ্চয়ই। কথাটা শুনতেই নূর একটা দমে গেল। একদিন ও জানতো এই কথাটা, কিন্তু আয়েশের মুখ থেকে শুনবে ভাবেনি। নূর মৃদু কণ্ঠে বলল, আমাদের বংশেও সে ধারা আছে, আর তা যদি আমি আজও টিকিয়ে রাখি তাহলে কেমন হয় বলো তো? কথাটা শুনে নূরের হাতের বাঁধন হালকা হতে লাগলো। আয়েশের থেকে দূরে সরে যেতে ইচ্ছে করছে। সত্যি বড় কোনো একটা বস্তু নিয়ে আয়েশের মাথাতে আঘাত করার ইচ্ছে জাগছে প্রবল। নূর চুপ করে রইল। আয়াস এবার নূরের কোমরটা ছেড়ে নূরকে বিছানায় ফেলে নূরের দিকে ঝুঁকে নূরের ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, বংশের ধারাকে বিলীন না হতে দেওয়ার দায়িত্বটা বরং আমি নিয়ে নি, বলো? না হয় 2-4টে বিয়ে করলাম, সমস্যা কি? কেউ বলতে আসবে না চরিত্রহীন, কারণ এতদিন এই বংশে এটাই হয়ে আসছে। যদিও একাধিক বিয়ে করা থেকে আমার বাবা আর আমার ছোট আপু বিরত ছিলেন। নূরের চোখে জল জমে এলো। ঠোঁট জোড়া হালকা কেঁপে উঠলো, ফুপিয়ে ওঠাতে। আর কিছুক্ষণ শুয়ে থাকলে এই চোখ দিয়ে জল গড়াবে। তাছাড়া সকালেই তো নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে, এমন তো নয় যে ও ওর মনের কথা বলেনি। তারপর ও আয়াস এমন কথা বলছে দেখে নূরের শরীরের রক্ত ঠান্ডা হয়ে আসছে। নূর উঠতে গেলেই আয়াস আবারও বিছানায় ফেলে ওর হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল। নূর ফুপিয়ে উঠল। অবশেষে সকল বাধা না মেনে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়তেই আয়াস বলল, আরেকবার বলো যে ভালোবাসি। নূর আয়াসের থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আয়াস নূরের গলায় মুখ ডুবিয়ে দিল। আয়াসের নরম নিঃশ্বাস নূরের গলায় পড়ছে। নূর হাত ছাড়ানোর চেষ্টা করতেই আয়াস হাতটা ছেড়ে দিয়ে নূরের গলা থেকে সরে এসে ঠোঁটের এক কোণায় কামড়ে ধরতেই নূর ধাক্কা দিল আয়াসকে। আয়াস কামড়ানো অংশটুকু ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, একবার বলেছো বলেছো, বাট আর কখনো উচ্চারণ করবে না ভালোবাসি শব্দটা, নয়তো খারাপ হবে খুব। কথাটা বলে আয়াস চলে গেল। নূর চোখটা মুছে আয়াসের দিকে তাকালো। মানুষটাকে যতই বোঝার চেষ্টা করছে ততই যেন আরো গোলকধাঁধা হয়ে যাচ্ছে। সকালেই তো কত খুশি হলো, আর এখন এত পরকীয়া, বিয়ে, ভালোবাসি না বলা, এগুলো তাৎপর্য নূর খুঁজে পাচ্ছে না। রাত 9:30। বাসার বাইরে দাঁড়িয়ে স্মোক করছে আয়াস। আকাশে বিষাক্ত ধোঁয়া উঠছে। বাসার দারোয়ানকে আজ বিকেলেই ছুটি দিয়ে দিয়েছে আয়াস, কারণ জিজ্ঞাসা করলে বলেছে যে এমনিতেই একদিন ইচ্ছে হলো তাই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি। সিগারেটটা শেষ হতে নিলেই আয়াস পকেট থেকে ফোনটা বার করে কল করলো। কালমনি, ওনার খাওয়া শেষ? হ্যাঁ আয়াস বাবা, ওনার খাওয়া শেষ। উনি আবার একটা শুকনো ঢোক গিলে বললেন, ওনাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না?
না মানে এত বছর ধরে ওনার দেখাশোনা করতে করতে মানুষটার উপর এক প্রকার মায়া পড়ে গেছে আর কি। আয়াস একটা তাচ্ছিলের হাসি হাসলো, চোখে জল টলমল করছে। ফোনের ওপাশে আয়াসের খালামণি মানে ইফার মায়ের কাছে পৌঁছালো না। ওনার কণ্ঠ রীতিমতো কাঁপছে, অদ্ভুত এক চাপা কষ্ট অনুভব করছে মনের মাঝে। আয়াস আকাশের দিকে তাকিয়ে তারপর ফোনে বলে উঠল,